আসসালামু আলাইকুম সবাইকে আজকে সিকিউ সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খ এবং গতে আসা টাইপ সমূহ প্র্যাকটিস করে ফেলবো ব্যাংক সমন্বয় বিবরণীর। তো প্রথমে চলো আমরা অ্যানালাইসিস টেবিলে চলে যাই। তো অ্যানালাইসিস টেবিল থেকে আমরা দেখে নিই যে বিগত বছরগুলোতে কোন কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে। তো জাবেদা দাখিলা থেকে বিগত বছরে 27 বার কোশ্চেন এসেছে। তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এখানে আবার তোমার অনেকগুলো টাইপ আছে। তো এই টাইপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা বিভিন্ন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বা নির্দিষ্ট তারিখে। এটা এসেছে তোমার 23 বার। তারপরে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে একক জের পদ্ধতি যেটা হচ্ছে 5 বার, আর উভয় জের বা দ্বৈত জের পদ্ধতি যেটা এসেছে 7 বার। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। বাকিগুলো দেখো। বিভিন্ন পরিমাণ নির্ণয় করো, এটা এসেছে 6 বার, যার মধ্যে কেবল ব্যাংক বিবরণীতে লেখা আছে তার পরিমাণ নির্ণয় করো এসেছে 3 বার, নগদান বই লেখা হয়নি এমন টাকার পরিমাণ নির্ণয় করো 3 বার। তো এই লাস্টের দুইটা টাইপের ম্যাথ কিন্তু অলরেডি আমরা ক নম্বরে করে এসেছি। হ্যাঁ, তোমরা যারা ক এ আসার মতো টাইপ সময়ের ক্লাসটা করেছো তারা কিন্তু বুঝতে পারছো যে এই দুইটা টাইপের ম্যাথ কিন্তু আমরা বিগত ক্লাসে করে এসেছি। হ্যাঁ, তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম টপিকে চলে যাই, অর্থাৎ জাবেদা দাখিলা থেকে 27 বার ম্যাথ এসেছে। তো আমরা ম্যাথটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, তো একটা জিনিস সবাই মাথায় রাখবা, আমি জানি তোমাদের কনসেপ্ট ক্লাস দেওয়া হয়নি, তো আমরা একদম জিরো থেকে শিখবো। হ্যাঁ, মনে করো তুমি কিছুই জানো না, আসলে তুমি কিছুই জানো না, তো আমরা একদম জিরো থেকে শিখবো। তো ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা দাখিলার একটা শর্ট ট্রিক্স বলে দিই। এই জাবেদা দাখিলাতে যেই জাবেদায় তুমি দাও না কেন ব্যাংক হিসাব থাকবে। যেই জাবেদায় তুমি দাও না কেন কি হিসাব থাকবে? ব্যাংক হিসাব থাকবে। এখন চলো, ভাইয়ের মুখের কথায় তো তোমরা বিশ্বাস করবে না, চলো আমরা একটু দেখে আসি। কি আছে? ব্যাংক হিসাব। কি আছে? ব্যাংক হিসাব। কি আছে? ব্যাংক হিসাব। কি আছে? ব্যাংক হিসাব। ভাইয়ের কথা মিলছে? মিলছে? পরে কি বুঝাবুঝি? পরে বুঝাবুঝি পরে, আগে দেখো ভাইয়ের কথা মিলে কিনা। জাবেদা দাখিলা প্রদান করো। চলো দেখি জাবেদা দাখিলা। হ্যাঁ, এখানে জাবেদা হবেই না, তাই ব্যাংক হিসাব নাই। কি আছে? ব্যাংক হিসাব। কি আছে? ব্যাংক হিসাব। কি আছে? ব্যাংক হিসাব। একটা ট্রিক্স কি, একটা না একটা হিসাব কি হবে? ব্যাংক হিসাব। ডেবিট না ক্রেডিট হবে এটা আমরা পরে দেখব। তো ব্যাংক তোমাদের জাবেদা দাখিলার ব্যাংক সমন্বয় বিবরণী রিলেটেড যদি কোশ্চেনে যদি থাকে জাবেদা দাখিলা দাও, যে কোনো একটা ব্যাংক হিসাব হবেই। ঠিক আছে, এটা খাতায় লিখে নাও। ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা দাখিলা দাও, এই কোশ্চেনটা যদি থাকে তাহলে প্রত্যেকটা জাবেদায় একটা করে ব্যাংক হিসাব আসবে। প্রত্যেকটা জাবেদায় কি আসবে? একটা করে ব্যাংক হিসাব আসবে। তো জাবেদা দাখিলা দাও, তো আগে আমরা ছকটা দেখে নিই। সাধারণ জাবেদা আমরা সবাই করেছি, তো আমরা ছকটা দেখে নিই। তারিখের ঘর থাকবে একটা, বিবরণের ঘর থাকবে একটা, খতিয়ান পৃষ্ঠা থাকবে ডেবিট টাকা ক্রেডিট টাকা। অর্থাৎ আমার সাধারণ জাবেদার ছক হবে। সাধারণ জাবেদার ছক হবে। হ্যাঁ, সাধারণ জাবেদার ছক হবে। জাবেদা। তো এখানে আছে সাহা স্টোরসের জাবেদা। তো এটা লাইন দিয়ে করা লাগবে না, লাইন এটা আননেসেসারি লাইন, দরকার নেই। সাহা স্টোরসের জাবেদা দিয়ে তোমার এখানে তারিখ, এখানে বিবরণ, এখানে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। বোঝা গেছে? আমি কি বলছিলাম, প্রত্যেকটা একটা কি আসবে? ব্যাংক হিসাব আসবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা কিন্তু জুনের 30 তারিখ। জুনের 30 তারিখ। কেন 30 তারিখ হচ্ছে? এই দেখো, 30শে জুন তারিখে সাহা স্টোরসে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত এত 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 এত। হ্যাঁ, তারপরে তোমার এখানে বলছে 2, 4, 5 নং দফার জাবেদা দাখিলা দাও। এখানে সবগুলো দফা জাবেদা দাখিলা কিন্তু দিতে বলা হয়নি। ঠিক আছে, হয়নি। তো তোমার 2, 4 এবং 5 এই তিনটা দফার জাবেদা দাখিলা শুধুমাত্র দিতে বলা হয়েছে। তো 2 নম্বরে জাবেদা দাখিলা কি হবে? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলেছি যে বিনিয়োগ হচ্ছে ডেবিট, বিনিয়োগের সুদ কি? ক্রেডিট। তো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ যদি আদায় করা হয় তাহলে তোমার ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে না কমে যাবে? যেহেতু বিনিয়োগের সুদ একটা আয়, বিনিয়োগের সুদ একটা আয়, তো আয়টা কি তোমার ব্যাংক হিসাব কি করবে? বৃদ্ধি করবে। তো দেখো এখানে ব্যাংক হিসাব যেহেতু বৃদ্ধি করেছে, তা ব্যাংক হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। এবং বিনিয়োগের সুদ একটা আয় হিসাব, এটা কি? আয়। আমরা জানি, আর একটু তোমাদেরকে আবার একটু রিভিউ দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে সম্পদ আর ব্যয়। সম্পদ আর ব্যয় এই দুইটা জিনিস বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আর আর তিনটা জিনিস, আয়, দায় আর মালিকানা সত্ত্ব। আয়, দায় আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে কি? ডেবিট।
যেহেতু বিনিয়োগের সুদ আমার আয়, এটা আমার ব্যাংক হিসাবকে কি করলো, বৃদ্ধি করলো। যেহেতু বিনিয়োগের সুদ কি হয়েছে, আদায় হয়েছে। হ্যাঁ, তো বিনিয়োগের সুদ যেহেতু আদায় হয়েছে, তার মানে আমার ব্যাংক হিসাবে টাকাটা তারা দিয়েছে। হ্যাঁ, আমি একটা জায়গায় বিনিয়োগ করলাম, তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে বলি। ধরো আমি এক্স কোম্পানিতে বিনিয়োগ করলাম, তো এক্স কোম্পানি কি করলো, বললো যে স্যার আপনার হচ্ছে 15,000 টাকা লাভ হয়েছে। তো 15,000 টাকা তো আমার বিনিয়োগের সুদ, আমি এক্স কোম্পানিতে বিনিয়োগ করেছি, 15,000 টাকা লাভ হয়েছে। 15,000 টাকা সে কোথায় দিবে, সে যেহেতু কোম্পানি ক্যাশে দিবে না, সে আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবে। যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট হবে। যেহেতু ব্যাংক হিসাব কেন ডেবিট হচ্ছে, কারণ ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব। হ্যাঁ, ব্যাংক হচ্ছে কি আমার সম্পদ হিসাব। ব্যাংক কি ধরনের সম্পদ, আমার চলতি সম্পদ। হ্যাঁ, ব্যাংক হিসাব যেহেতু বৃদ্ধি পেল, ব্যাংক যেহেতু একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে। তেমনি ভাবে বিনিয়োগের সুদ, বিনিয়োগ হচ্ছে ডেবিট, ডেবিট যেটা সুদ ক্রেডিট। বিনিয়োগের সুদ যেহেতু আয়, বিনিয়োগের সুদ যেহেতু আয়, আয় বৃদ্ধি পেলে কি হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। বোঝা গেল? আর 2 নাম্বারটার জাবেদা কি হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যায় কি লিখবা, এখানে ব্যাখ্যায় লিখবা যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হিসাবভুক্ত করা হলো। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হিসাবভুক্ত করা হলো। এটা কিভাবে লিখবা, তোমার কোশ্চেন আসতে পারে ভাই এটা কিভাবে লিখবো, ইজি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, যা আছে তাই লিখে দাও, এটাই ব্যাখ্যা। এটাই সব থেকে মজার জিনিস, যা আছে কোশ্চেনের মধ্যে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, যা আছে তাই লিখে দিবা, ঠিক আছে। তারপর 4 নাম্বার বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয় না। আচ্ছা, ব্যাংকে যেহেতু জমা দেওয়া হয়েছে, কার কর্তৃক, দেনাদার বা প্রাপ্য কর্তৃক, যেহেতু সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তার মানে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। তো ব্যাংক হিসাব বৃদ্ধি পেলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, এবং কার কর্তৃক, কার হিসাব হ্রাস পাইছে, দেনাদার হিসাব হ্রাস পাইছে। তার দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে কি লিখবা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। হ্যাঁ, এই যে এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে হিসাবভুক্ত করা হলো বা জমা দেওয়া হলো, যে কোনো একটা লিখতে পারবে। আর এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার যে কোনো একটা লিখলে কোনো সমস্যা নাই, তবে বর্তমানে প্রাপ্য হিসাব লেখাটাই ভালো, বাট দেনাদার হিসাব লিখলেও কাটবে না। ব্যাংক যেহেতু বৃদ্ধি পাইছে, তাই ব্যাংক হিসাব ডেবিট, এবং প্রাপ্য হিসাব যেহেতু হ্রাস পেয়েছে, তাই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলছে, 5 নং দফার যাবে দাদা। 5 নং কি বলছে, ব্যাংক ধার্যকৃত চার্জ 300 টাকা, মঞ্জুরিকৃত সুদ 800 টাকা নগদানভুক্ত হয়নি। যারা কতে আসার মতো টাইপ সমূহ করেছো, এখানে আমি অলরেডি বুঝিয়েছি যে ব্যাংক সুদ মঞ্জুর করা এবং ব্যাংক সুদ ধার্য করার মধ্যে পার্থক্য কি। তো ব্যাংক ধার্য করা চার্জ, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, তোমার যখন একটা অ্যাকাউন্ট খোলো, তো অ্যাকাউন্ট খুললে ধরো তোমার 1 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হলো। তো 1 লক্ষ টাকা জমা রাখার পরে তুমি দেখবা তোমার বছর শেষে বা মাসের শেষে তোমার কিছু টাকা তোমার অ্যাকাউন্টে বৃদ্ধি পায়। ধরো 100 টাকা তোমার অ্যাকাউন্টে বৃদ্ধি পেলো। তো এটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ। অর্থাৎ এই টাকা জমা রাখার কারণে ব্যাংক তোমাকে যে ইন্টারেস্ট দেয়, সেটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ। এবং দেখবা ব্যাংক কিছু টাকা কেটে নেয়, যেমন 50 টাকা তোমার অ্যাকাউন্টে সার্ভিসের জন্য কেটে নিল, অ্যাকাউন্টে সার্ভিসের জন্য বা বিভিন্ন কার্ডের জন্য কেটে নিল। তো এটা হচ্ছে ধার্যকৃত সুদ। একটা জিনিস মাথায় রাখবা, ধার্যকৃত সুদ তোমার জন্য খরচ, ধার্যকৃত সুদ তোমার জন্য খরচ, এবং মঞ্জুরিকৃত সুদ তোমার জন্য আয়। এই দুইটা জিনিস মাথায় রাখলেই হবে। ধার্যকৃত চার্জ তোমার জন্য খরচ, মঞ্জুরিকৃত সুদ তোমার জন্য আয়। তো ব্যাংক চার্জ যেহেতু একটা খরচ, তো ব্যাংক চার্জ অর্থাৎ খরচ বৃদ্ধি পেল, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, এবং তোমার ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, এই টাকাটা কি হচ্ছে, কাট হয়ে যাচ্ছে 1 লাখ টাকা থেকে। হ্যাঁ, তো টাকাটা যেহেতু চলে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা একটা গেল। আর মঞ্জুরিকৃত সুদ, তোমার ব্যাংকে টাকাটা ঢুকতেছে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট এবং তোমার ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তো এটাই আমরা লিখব, এই যে ব্যাংক হিসাব, এই যে দেখো 5-এর 2টা যাবে দেওয়া হয়েছে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, অর্থাৎ তোমার খরচ বৃদ্ধি পাইছে, তাই এটা ডেবিট হয়েছে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট হয়েছে। আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন হলো, কারণ ব্যাংক থেকে তোমার টাকাটা চলে গেছে বা কেটে নিছে, তোমার সম্পদ কমে গেছে। হ্যাঁ, 1 লাখ টাকা থেকে তোমার 300 টাকা চলে গেছে। তো ব্যাংক চার্জ হিসাব ঊর্ধ্ব করা হলো। আর ব্যাংক হিসাব কেন ডেবিট হলো, কারণ এটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ, তোমার ব্যাংকে টাকাটা ঢুকছে, এখানে ব্যাংকে টাকাটা ঢুকছে অর্থাৎ প্লাস হয়েছে। হ্যাঁ, এবং এটা ব্যাংক সুদ হলে কি তোমার আয় হয়, এটা তোমার আয় বৃদ্ধি পাইছে, তাই ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হয়েছে। আয় বৃদ্ধি পাইছে, তাই ব্যাংক সুদ হিসাব কি হলো, ক্রেডিট হলো।
বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো 3, 4, 5 এবং 6 নং দফাগুলি জাবেদা দাখিলা প্রদান করো। তো এখন আমরা 3, 4, 5, 6 নং দফার জাবেদা দাখিলা প্রদান করব। তো 3 নম্বর দেখো, পাওনাদারকে 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। পাওনাদারকে 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। তার মানে চেক ইস্যু করলে কি হবে, কিন্তু ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি। তো চেক যখন ইস্যু করবে তার মানে আমার ব্যাংক থেকে টাকাটা কি কেটে চলে যাবে এবং পাওনাদারের কাছে টাকাটা চলে যাবে। তো চলো আমরা দেখে আসি জাবেদাটা। এই যে দেখো কি বলছে, 3, 4, 5, 6 নং দফাগুলো জাবেদা দাখিলা প্রদান করে। এখানে বলছে পাওনাদারকে 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। যেহেতু একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাই এটার কোনো জাবেদা হবে না। ব্যাংকে উপস্থাপিত হলে তখন এটা জাবেদা হতো যে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু এখানে ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে ব্যাংক থেকে এখনো টাকাটা চলে যায়নি। ঠিক আছে, এখানে ব্যাংক থেকে যেহেতু টাকাটা এখনো চলে যায়নি বা ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি, তাই এখানে কোনো জাবেদা হবে না। এখানে মাথায় রাখবা যে এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, যেহেতু উপস্থাপিত হয়নি তাই এখানে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ ব্যাংক হিসাবে কোনো প্রভাব পড়েনি। তোমাকে আরেকটু ভালো মতো বোঝাই, এই জিনিসটা আরেকটু ভালো মতো বোঝাই। ধরো আমার একটা ব্যবসা আছে, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে 1,000 টাকা পাও। তো আমি তোমাকে একটা চেক লিখে দিলাম, একটা চেক লিখে সাইন করে দিলাম যে ঠিক আছে 1,000 টাকা আমার ব্যাংকে যে উপস্থাপিত করলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি 1,000 টাকা পেয়ে যাবে। তো তুমি কি করলে, চেকটা নিয়ে নিজের কাছে রেখে দিলা। যতক্ষণ পর্যন্ত নিজের কাছে রাখবা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্যাংকে এখনো টাকাটা আছে, 1,000 টাকা মাইনাস হয়নি আমার ব্যাংক থেকে। তো ব্যাংক থেকে যেহেতু মাইনাস হয়নি তাই এটা আমি কেন জাবেদা দাখিলা দিব? জাবেদা দাখিলা তখন দিব যখন আমার ব্যাংক হিসাবে প্রভাব পড়বে। আমি তোমাকে একটা কথা কি বলছি, ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টারে যদি জাবেদা দাখিলা দিতে বলে তো এখানে অবশ্যই ব্যাংক হিসাব আসবে। যেহেতু এখানে ব্যাংক হিসাবে কোনো প্রভাব পড়তেছে না তাই অবশ্যই এটা কাউন্ট হবে না। বোঝা গেছে? ওকে ফাইন। এখন দেখো 4 নাম্বার জাবেদা কি হবে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 370 টাকা যা নগদ অনুপাতে লেখা নেই। কি হবে বলো তো, একটু আগে বুঝাইছি। মঞ্জুরিকৃত সুদ মানে তোমার আয়, তার মানে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ডেবিট জেরের সুদ ক্রেডিট, ব্যাংক সুদ একটা কি তোমার আয়। হ্যাঁ, এই যে দেখো তোমার কি হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক সুদ হিসাবভুক্ত করা হলো। এটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট কেন, কারণ সম্পদ বৃদ্ধি পেল, ব্যাংকে টাকা ঢুকলো এবং তোমার আয় বৃদ্ধি পেল ঠিক আছে। তারপরে দেখো ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। হ্যাঁ, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। আচ্ছা, এটা একটু বোঝার ব্যাপার আছে, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যান মানে হচ্ছে তোমার বাউন্স চেক। হ্যাঁ, বাউন্স চেক, এটা একটু তোমাদেরকে ভালো মতো বোঝার ব্যাপার আছে। এই জিনিসটা যদি না বুঝো পরবর্তীতে তুমি সাফার করবা। ধরো আমি তোমাকে একটা 5,000 টাকা চেক লিখে দিলাম, হ্যাঁ, 5,000 টাকা চেক লিখে দিলাম, বললাম যে ঠিক আছে তুমি আমার অ্যাকাউন্ট থেকে তুলে নিও। তো এই চেকটা আমি লিখে দিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে আছে 1,000 টাকা। তো তুমি যখন এই চেকটা নিয়ে ব্যাংকে যখন যাবা তখন কিন্তু তোমাকে ব্যাংক টাকাটা দিতে পারবে না, কারণ আমার অ্যাকাউন্টে টাকা নেই। এটাকে বলা হয় প্রত্যাখ্যাত চেক বলা হয়। হ্যাঁ, প্রত্যাখ্যাত চেক বলা হয়। তো প্রত্যাখ্যাত চেক দিলে হয় কি, চল আমরা জাবেদাটা একটু দেখে নিই। এখানে ব্যাংকে যখন জমাকৃত চেক প্রত্যাখ্যান হয় তখন প্রাপ্য হিসাব বেড়ে যায়। প্রাপ্য হিসাব কেন বেড়ে যায়, মানে আমি তো একটা টাকা পেতাম তোমার কাছে, বা তুমি আমার কাছে একটা টাকা পেতা, 5,000 টাকা পেতা ধরো। হ্যাঁ, তো 5,000 টাকা পেতা, এখন এই 5,000 টাকার একটা চেক আমি তোমাকে লিখে দিলাম। হ্যাঁ, তো 5,000 টাকা চেক লিখে দিলাম, তুমি এই 5,000 টাকা নিয়ে আবার ব্যাংকে গেলা। তো ব্যাংক তো তোমাকে টাকাটা ফেরত, মানে ব্যাংক তো তোমার এই চেকটা প্রত্যাখ্যান করে দিবে, বাউন্স করে দিবে, কারণ আমার অ্যাকাউন্টে টাকা নাই। তো তখন আবার তোমার প্রাপ্য হিসাব বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ তুমি আমার কাছে কি স্টিল টাকাটা পাবা, যেহেতু আমার ব্যাংকে টাকাটা নাই তোমাকে আমার টাকাটা আবার দিতে হবে। তাই প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে 4,000 টাকা। এবং ব্যাংক হিসাব কেন ক্রেডিট হলো, কারণ ব্যাংকে যেহেতু আমার টাকা নাই, হ্যাঁ, তো ব্যাংকে আমার যে টাকাটা নাই সেটা আমি কোত্থেকে দিব,
তো ব্যাংক হিসাব যেহেতু তোমার টাকাটা নাই তো এটা মাইনাস হিসেবে কাউন্ট করতে হবে, তাই 4000 টাকা মাইনাস হলো, 4000 টাকা মাইনাস হলো। ওকে, তো এখানে বলা আছে যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। তো যেহেতু জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে তার মানে প্রাপ্য হিসাব আবার আমি টাকাটা পাবো, প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ যেহেতু ব্যাংকে আমার টাকাটা ঢুকে নি, ব্যাংকে আমার টাকাটা ঢুকে নি, মাথায় ঢুকছে আবার আমি বুঝাই আমি জানি এটা এই কনসেপ্ট ক্লিয়ার না করলে তোমরা ভুগবা, ভালো মতো ভুগবা। হ্যাঁ, ধরো এখানে কি কোম্পানি, লিলি কোম্পানি, আমি হচ্ছে লিলি কোম্পানির মালিক। হ্যাঁ, তো আমি লিলি কোম্পানির মালিক, তো আমি হচ্ছে লিলি কোম্পানির মালিক হয়ে আমি তোমার কাছ থেকে টাকা পাই। ঠিক আছে, কত টাকা পাই? 4000 টাকা পাই। তো আমি 4000 টাকা পাই, তুমি আমাকে চেক লিখে দিলা। তো চেক লিখে দিলা, তো চেক লিখে দিলে যে কাজটা হবে, চেক লিখে দিলে কি হবে, ধরো চেক লিখে দিলে আমি যখন ব্যাংকের কাছে যাব, ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে, অর্থাৎ লিলি কোম্পানির ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে, ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে, প্রাপ্য ক্রেডিট হয়ে যাবে। কিভাবে ক্রেডিট হবে? ধরো তোমার কাছে আমি টাকা পাই, তুমি আমাকে একটা চেক লিখে দিলা, চেক লিখে দিলে ওই টাকাটা যখন আমার ব্যাংক হিসাবে ডেবিট হয়ে যাবে, আমি যখন চেকটা ভাঙায় বলবো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, আমি যখন চেকটা জমা দিব তখন তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে চলে যাবে, তো অ্যাকাউন্টে চলে গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং তুমি আমার কাছ থেকে যে টাকাটা পাইতা, হ্যাঁ, ওই টাকাটা তো আর পাবা না, যেহেতু আমার ব্যাংক হিসাবে টাকাটা চলে গেছে, তো প্রাপ্য হিসাব বা দেনাদার কমে যাবে, যেহেতু কমে যাবে তো প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। কিন্তু হয়েছে কি, তোমার অ্যাকাউন্টে টাকাই নেই, তোমার অ্যাকাউন্টে টাকা নাই, তো টাকা যেহেতু নাই তো ব্যাংক হিসাব তো আমার ডেবিট করা যাবে না, ব্যাংকে তো আমার টাকাটা ঢুকেনি, তাই ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, ব্যাংক হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে, যেহেতু টাকাটা ঢুকেনি ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে এবং প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে, যেহেতু এখনো টাকাটা তোমার কাছে পাচ্ছি, প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে, অর্থাৎ এই সেম জিনিসটা উল্টায় যাবে। হ্যাঁ, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে এবং প্রাপ্য হিসাবটা ডেবিট করতে হবে, সেম জিনিসটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। এখন ক্লিয়ার? ওকে ফাইন। ওকে, তাহলে কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু স্টিল টাকাটা পাচ্ছি তাই প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংকে যেহেতু টাকাটা ঢুকেনি তাই আমার ব্যাংক হিসাব মাইনাস করে দিতে হবে, ক্রেডিট করে দিতে হবে। আচ্ছা, তারপরে 6 নং দফা কি আছে? ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ। আচ্ছা, এখানে বোঝাই যাচ্ছে তো পাওনাদারকে পরিশোধ করছে, পাওনাদার বৃদ্ধি পাইছে আর ব্যাংক হ্রাস পাইছে, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, পাওনাদারকে যেহেতু পরিশোধ করছে তা প্রদেয় হিসাব বৃদ্ধি পেল এবং ব্যাংক হিসাব হ্রাস পেল। তা আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট, যেহেতু আমার দায় হ্রাস পাইছে তাই এটা ডেবিট হয়েছে, দায় হ্রাস পাইছে তাই এটা কি হয়েছে? ডেবিট হয়েছে। বুঝতেছো? মাথায় ঢুকতেছে? ওকে। আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন হলো? কারণ ব্যাংক টাকাটাকে পরিশোধ করে দিছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে। বোঝা গেল? ওকে, তো এখানে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, এটা ক নাম্বার, আমি অলরেডি সলভ করে দিছি। তো এটা তোমরা ক নাম্বারের যে ক্লাসটা আছে সেখান থেকে দেখে নিবে। আর খ নাম্বারে আমানতকারী বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো অলরেডি আমি দুটো সলভ করাই দিছি, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। আমানতকারী বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এটা তোমাদের এইচডব্লিউ। কোথায় দিবা? আর্টস কম কমিউনিটিতে দিবা। কোথায় দিবা? আর্টস কম কমিউনিটি। কোথায় দিবা? আর্টস কম কমিউনিটিতে দিবা। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এই টাইপের আমাদের ম্যাথ সলভ হয়ে গেল। এখন আমরা নেক্সট টাইপের ম্যাথে যাব। এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা। এটা হচ্ছে সর্বোচ্চ বার এসেছে, অর্থাৎ 42 বার এসেছে। হ্যাঁ, তো এখন আমরা যেই টাইপের ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে উভয় জের বা দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো আমি জানি তোমাদের কনসেপ্ট ক্লাস দেওয়া হয়নি, তোমাদের কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট আমার সাথে সাথে একটু দেখবা। হ্যাঁ, যেখানে দেখতে বলবো সেখানে দেখবা, ব্রেনে কোনো প্রেশার নিবা না, এক্সট্রা কোনো প্রেশার নিবা না। এখানে কি বলছে? উভয় জের সংশোধন পদ্ধতি, অর্থাৎ জের মানে কি ভাইয়া? জের মানে ব্যালেন্স। হ্যাঁ, এখানে দেখবা দুইটা ব্যালেন্স দেওয়া আছে। কি কি ব্যালেন্স দেওয়া আছে? নগদান বইয়ের ডেবিট জের কয়টা? কোন বইয়ের? নগদান বইয়ের। আর একটা জের দেওয়া আছে, কোনটা? ব্যাংক বিবরণীর ক্রেডিট জের। কোন বইয়ের? ব্যাংক বিবরণীর। বই কয়টা? দুইটা। এখানে কি বলছে? উভয় জের সংশোধনী পদ্ধতি, অর্থাৎ
দুইটা বইয়ের জের আমার সংশোধন করতে হবে, দুইটা বইয়ের জের আমার সংশোধন করতে হবে। কোন কোন বই? নগদান বই এবং ব্যাংক বিবরণী, নগদান বই এবং ব্যাংক বিবরণী। এখন কথা হচ্ছে নগদান বই কোনটা? নগদান বই হচ্ছে তোমার প্রতিষ্ঠানের হিসাবটা, আর ব্যাংক বিবরণী কোনটা? ব্যাংকের হিসাব। নগদান বইয়ের হিসাব কোনটা? তোমার প্রতিষ্ঠানের হিসাব। ব্যাংক বিবরণী কোনটা? তোমার ব্যাংকের হিসাব। ঠিক আছে, এখন জাস্ট আমার সাথে একটু ছকটা দেখো, আমি যতটুক বুঝাবো ততটুক বুঝলে হবে, আগ বাড়ায় লাফায় কোনো কোশ্চেন করা যাবে না। এখন দেখো ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রথমে আমরা ছক শিখবো। ছকে কি আছে? ব্যাংক সমন্বয় বিবরণী এত সালের এত তারিখের জন্য, বিবরণ টাকা, টাকার ঘর দুইটা হবে, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ঠিক আছে, এখানে দুইটা জের আছে। কি কি জের? নগদান বইয়ের ডেবিট জের, নগদান বইয়ের ডেবিট জের, ব্যাংক বিবরণীর ক্রেডিট জের। নগদান বইয়ের ডেবিট জের এবং ব্যাংক বিবরণীর ক্রেডিট জের। ডেবিট জেরটা, নগদান বইয়ের ডেবিট জেরটা বাম পাশে থাকবে, ব্যাংক বিবরণী ক্রেডিট জেরটা ডান পাশে থাকবে। ঠিক আছে, এবং নগদান বইয়ের ডেবিট জেরের সাথে যোগ এবং বিয়োগ হবে কিছু জিনিস, ব্যাংক বিবরণী ক্রেডিট জেরের সাথে যোগ এবং বিয়োগ হবে কিছু জিনিস। এতটুক মাথায় ঢুকলো? তার মানে আমার ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে দুইটা বই থাকবে। কয়টা বই? দুইটা বই থাকবে, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী। মাথায় ঢুকছে? দুইটা ব্যালেন্স থাকবে। কয়টা ব্যালেন্স? দুইটা ব্যালেন্স থাকবে, নগদান বইয়ের ব্যালেন্স থাকবে এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স থাকবে। তো এতটুক হচ্ছে ফরম্যাট, এবং দুইটার সাথে কিছু না কিছু যোগ হবে এবং কিছু না কিছু বিয়োগ হবে, কিছু না কিছু যোগ হবে এবং কিছু না কিছু বিয়োগ হবে। মাথায় ঢুকলো? এখন আসি কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, কোনটা যোগ হবে এবং কোনটা বিয়োগ হবে। আচ্ছা, তো এখানে আমরা নগদান বইয়ের ডেবিট জেরের সাথে কোনগুলো যোগ হচ্ছে এবং কোনগুলো বিয়োগ হচ্ছে, এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনগুলো যোগ হচ্ছে এবং কোনগুলো বিয়োগ হচ্ছে। তো নগদান বইয়ের ডেবিট জেরের সাথে কোনটা যোগ হচ্ছে? দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়। হ্যাঁ, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, এটা আমার যোগ হচ্ছে। কেন যোগ হচ্ছে? এই যে এখানে বলছে যে নাদিয়ার বইয়ে লিপিবদ্ধ করা হয়নি, নাদিয়ার বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। তারপর আর কোনটা কোনটা আছে নাদিয়ার বই লিপিবদ্ধ হয়নি? যে নাদিয়ার বই লেখা হয়নি। হ্যাঁ, এই যে নাদিয়ার বইয়ে লেখা হয়নি। ওকে, আচ্ছা, তারপর আর কি কি আছে? নাদিয়ার বই কই আছে? আর নাদিয়ার বই আর আছে? আচ্ছা, 1250 টাকা লেখা হয়েছে, এখানে 1270 টাকার বিবরণ চেক সঠিকভাবে উত্তোলন করা হয়েছে, কিন্তু ভুলবশত 1250 টাকা লেখা হয়েছে। ওকে, ফাইন। তো নাদিয়ার বই লিপিবদ্ধ হয়নি, নাদিয়ার বই এখন লিপিবদ্ধ হয়নি। কোনটা? 4, 5, 6। দেখো তো 4, 5, 6 আছে কিনা। এই যে দেখো, তোমার এই যে 4 নাম্বার আছে। ঠিক আছে, 4 নাম্বার আছে। তারপর আর কি কি আছে? তোমার নাদিয়ার বই লিপিবদ্ধ হয়নি, 4 নাম্বার আছে। 5 নাম্বার কি বলছে? যে ব্যাংক বিবরণীতে প্রত্যক্ষত চেক ডেবিট করা হয়েছে। যা, আচ্ছা, এখানে ব্যাংক বিবরণীতে আছে, এখানে ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে। ওকে, তো প্রত্যাখ্যাত চেক কই আছে? এই যে দেখো, প্রত্যাখ্যাত চেক আছে, এই যে প্রত্যাখ্যাত চেক আছে। ঠিক আছে, প্রত্যাখ্যাত চেক 805 টাকা ডেবিট করা হয়েছে। ওকে, ফাইন, প্রত্যাখ্যাত চেক আছে। তারপরে আর কি কি আছে? প্রত্যাখ্যাত চেক গেল, তারপরে হচ্ছে সার্ভিস চার্জ বাবদ কর্তন। এই যে দেখো, সার্ভিস চার্জ বাবদ কর্তন। এখানে তোমার একটু ইয়াতে ভুল আছে, সংখ্যায় ভুল আছে, কিন্তু দেখো যেগুলো যেগুলো নাদিয়ার বইতে লিপিবদ্ধ হয়নি লেখা আছে, প্রত্যেকটা কিন্তু তোমার বিয়োগ হয়ে গেছে। প্রত্যেকটা কি হয়েছে? বিয়োগ হয়ে গেছে। দেখো, আবার একটু আমি মুছে দেখাই, তোমাদের এত ব্রেনে প্রেশার নেওয়ার কিছু না, আমি সব মিলাই দিব, সব বুঝাই দিব। তুমি জাস্ট যতটুকু বলতেছি ততটুকু কথা শোনো। ঠিক আছে, এখানে বলছে যে নাদিয়ার বই লিপিবদ্ধ হয়নি কোনটা? ব্যাংক বিবরণীতে প্রাপ্য নোট এত টাকা যোগ্য সুদ, হ্যাঁ, আদায় দেখানো হয়েছে। জুলাইয়ের ব্যাংক বিবরণীতে প্রাপ্য নোট আদায় হয়েছে, তার মানে ব্যাংকে আমার টাকাটা যোগ হয়েছে। তো আমার তো নগদান বইতে কি করতে হবে? ব্যাংকে যদি টাকাটা যোগ হয় তাহলে আমার ব্যাংকে ফলো করতে হবে। তো ব্যাংকে যোগ হয়েছে কতটুকু? 7,800 আর 170 টাকা যোগ হয়েছে, তো 7,970 টাকা হয় টোটাল। তো এটা আমার যোগ হিসেবে দেখাতে হবে, সেটা আমি তোমাকে আরো পরে বোঝাচ্ছি। আপাতত আমরা বিয়োগের হিসাবটা তোমাকে বুঝাই দিই। হ্যাঁ, তো দেখো, এই যে ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যক্ষত চেক বাবদ ডেবিট করা হয়েছে।
ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে যা একজন দেনাদার হতে পাওয়া গিয়েছিল। তো ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে প্রত্যাখ্যাত চেক, তার মানে ব্যাংক থেকে 805 টাকা মাইনাস করে দিছে। হ্যাঁ, তো ব্যাংক থেকে যেহেতু মাইনাস করে দিছে, আমার নগদান বই কি করতে হবে? মাইনাস করে দিতে হবে, 805 টাকা মাইনাস করে দিতে হবে। তো 805 টাকা আমার কি কিসে যাবে? বিয়োগে যাবে। এই যে দেখো প্রত্যাখ্যাত চেক 805 টাকা বিয়োগে গেছে। তারপরে দেখো ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 25 টাকা কর্তন দেখানো হয়। তো 25 টাকা ব্যাংক মাইনাস করছে, তো আমারও কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, ব্যাংক 25 টাকা মাইনাস করছে, তো আমারও কি করতে হবে? এই যে 25 টাকা কই, এই যে মাইনাস করতে হবে। এবং এখানে দেখো আদায় খরচ 15 টাকা, অর্থাৎ এখানে ব্যাংক 15 টাকা আদায় খরচ, ব্যাংক থেকে আমার 15 টাকা চলে গেছে। তো আমার নগদান বইতে কি করতে হবে? আমারও 15 টাকা মাইনাস করতে হবে, অর্থাৎ দেখে দেখে কপি করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, নগদান বইয়ের ডেবিট জের, নগদান বইয়ের ডেবিট জের যদি থাকে, নগদান বইয়ের ডেবিট জেরের ক্ষেত্রে আমরা ফলো করব কাকে? ফলো করব ব্যাংককে। ফলো করব কাকে? ফলো করব ব্যাংককে। আর ব্যাংক বিবরণী ক্রেডিট জেরের ক্ষেত্রে আমরা ফলো করব নগদান বইকে। আমরা ফলো করব নগদান বইকে। ঠিক আছে, আমরা ফলো করব কাকে? নগদান বইকে ফলো করব। ঠিক আছে, তো আপাতত আমরা নগদান বইয়ের ডেবিট জেরে আমরা কাকে ফলো করব? ব্যাংককে ফলো করব। এই সাইডটা একটু আমরা দেখি কোনটা কোনটা যোগ হচ্ছে, কোনটা কোনটা বিয়োগ হচ্ছে। এখানে দেখো নগদান বইয়ের ডেবিট জের আছে, ওকে ফাইন। ভাড়া খরচ বাবদ 1270 টাকা চেক সঠিকভাবে লেখা উত্তোলন করা হয়েছে, কিন্তু ভুলবশত হিসাবের বইতে 1250 টাকা লেখা হয়েছে। তো 20 টাকা ভাড়া বেশি দেখানো হয়েছে, 20 টাকা ভাড়া বেশি দেখানো হয়েছে। হ্যাঁ, তো 20 টাকা যেহেতু বেশি দেখানো হয়েছে, 20 টাকাটা কম দেখাতে হবে, তাই না? কম দেখাতে হবে না? তো কম যেহেতু দেখাতে হবে, তার মানে 20 টাকা মাইনাস করতে হবে। তাই এই ভাড়া বেশি লিখুন, এটা বিয়োগ দিতে হবে। তো এইভাবে আমরা একটা একটা করে আসবো। ভাড়া বেশি লিখুন, এটা কি করতে হবে? নগদান বই থেকে বিয়োগ দিতে হবে। এই যে সরি, ভাষা বেশি না, কম লিখুন, ভাড়া খরচ কম লিখুন, 20 টাকা আমার মাইনাস দিতে হবে। হ্যাঁ, এখানে কত টাকা বলছে? 1270 টাকা চেক সঠিকভাবে লেখা উত্তোলন করা হয়েছে, কিন্তু ভুলবশত হিসাবের বইতে 1250 টাকা লেখা আছে। হ্যাঁ, চেক 1270 টাকার, কিন্তু হিসাবের বইতে আছে 1250 টাকা, তার মানে 20 টাকা কম দেখানো হয়েছে। 20 টাকা কম দেখানো হয়েছে। তো 20 টাকা যেহেতু কম দেখানো হয়েছে, তো 20 টাকাটা আমার নগদান বই থেকে মাইনাস করতে হবে। 20 টাকাটা কি করতে হবে? নগদান বই থেকে মাইনাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কারণ তোমার এখানে 1270 টাকা চেক সঠিকভাবে লেখা হয়েছে, তার মানে ব্যাংক বিয়োগ করছে 1270 টাকা, কিন্তু তুমি বিয়োগ করছো 1250 টাকা, তার মানে তোমাকে আরো 20 টাকা বেশি বিয়োগ করতে হবে। তো 20 টাকাটা তোমার বিয়োগের ঘরে তোমার নগদান বইতে গেছে। ভাড়া খরচ কম লিখনটা প্রথমে বিয়োগ করা হয়েছে। হ্যাঁ, বিয়োগ করা হয়েছে, ওকে গেল। তারপরে আসি 4 নাম্বার। হ্যাঁ, জুলাইয়ের ব্যাংক বিবরণীতে 7,955 টাকা আদায় দেখানো হয়েছে, তার মানে ব্যাংক আদায় করছে, টাকা আদায় করছে, তার মানে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? 7,800 আর 170। তো টোটাল যেটা হবে সেটা হচ্ছে আমার বৃদ্ধি পাইছে। অর্থাৎ ব্যাংক যেহেতু বৃদ্ধি পাইছে, ব্যাংকে যেহেতু এই টাকাটা ঢুকছে, ব্যাংক যেহেতু এই টাকাটা পাইছে, প্রাপ্য নোট 7,800 আর সুদ সহ কত পাইছে? 7,970 টাকা পাইছে, তাই না? ব্যাংক যেহেতু 7,970 টাকা পাইছে, ব্যাংকে যেহেতু আমার প্লাস অবস্থায় আছে, তো আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল রেখে আমার নগদান বইও কি প্লাস অবস্থায় রাখতে হবে। তো এটা যেহেতু প্লাস অবস্থায় আছে, আমিও যোগ করে দিলাম। ঠিক আছে, আমার জাস্ট ব্যাংকে ফলো করতে হবে। এখানে আমি কি বলছি? নগদান বই কাকে ফলো করবে? ব্যাংকে। ব্যাংক যেহেতু প্রাপ্য নোট আদায় করছে, তার মানে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে কত? 7,970 টাকা। তো এটা আমরা যোগ করে দিলাম 35,467 টাকা। হ্যাঁ, তো আগেই আমরা এটা ব্যালেন্স করে দিব না, কারণ কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে আমরা জানি না, তাই না? তো যেটা যোগ হবে যেটা বিয়োগ হবে সেটা জাস্ট লিখতে থাকবা। ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় 7,970টা এখানে লিখবা, 7,970, কারণ জানো না যে আরো যোগ আছে নাকি বিয়োগ আছে। যদি এটাই শুধু হয় তাহলে এটা ক্লোজ করে এখানে 7,970 লিখে তুমি যোগ করে দিবা। ঠিক আছে, তো ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় 7,970 টাকা, ওকে গেল, এটাও আমরা দিলাম। আর বিয়োগ আদায় খরচ। হ্যাঁ, আদায় খরচ 15 টাকা। তো আদায় খরচ মানে কি? ব্যাংক 15 টাকা কেটে নিছে, তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 টাকা মাইনাস হয়ে গেছে, তার মানে আমার নগদান বইতে 15 টাকা মাইনাস করতে হবে। তো এটার সাথে সাথে আদায় খরচ বিয়োগ দেখাও। এই যে আদায় খরচ কোথায়? এই যে বিল আদায় খরচ, এই যে বিল আদায় খরচ, এখানে 15 টাকা তোমার সাথে সাথে দেখাবা। ঠিক আছে, তারপরে দেখো
এখানে 805 টাকা প্রত্যক্ষত চেক বাবদ ডেবিট করা হয়েছে, তার মানে তোমার চেক প্রত্যাখ্যান হয়েছে, মানে 805 টাকা ব্যাংক মাইনাস করে দিছে। হ্যাঁ, এখানে বলছে ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যক্ষত চেক বাবদ ডেবিট করা হয়েছে যে একজন দেনাদার হতে পাওয়া গিয়েছিল। তার মানে তোমার ব্যাংকে তুমি এক্সপেক্ট করছিলে 805 টাকা আসবে, প্লাস হবে, এই দেনাদার ইভান থেকে তুমি টাকা পেতা, ও 805 টাকা তোমার দিবে, কিন্তু ইভানের অ্যাকাউন্টে টাকা নেই। হ্যাঁ, যেহেতু টাকা নাই, এটা ব্যাংক কি করছে, যেহেতু চেকটা প্রত্যাখ্যান হয়েছে, তাই 805 টাকা মাইনাস করে দিছে। তো ব্যাংক যেহেতু মাইনাস করছে, তোমারও কাজ কি মাইনাস করা। যেহেতু তুমি কোন সাইড করতেছো, নগদান বই ঠিক করতেছো, কাকে ফলো করবা, ব্যাংকে। নগদান বই ঠিক করলে কাকে ফলো করতে হবে, ব্যাংকে। আর ব্যাংক ঠিক করলে কাকে ফলো করতে হবে, নগদান বইকে। ঠিক আছে, তো এই যে প্রত্যাখ্যাত চেক 805 টাকা তুমি লিখলা। তারপরে কি কি, ব্যাংক সার্ভিস চার্জ, যেহেতু ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 25 টাকা কেটে নিছে, তার মানে তোমার ব্যাংক থেকে 25 টাকা নাই হয়ে গেছে। তো 25 টাকা ব্যাংক যদি নাই করে, তোমারও কি করতে হবে, নগদান বইয়ে ব্যাংকে দেখে দেখে কপি করা। ব্যাংকে দেখে দেখে কপি করো, ও ব্যাংক 25 টাকা মাইনাস করে দিছে, তুমিও কি করবা, 25 টাকা মাইনাস করে দিবা। তো এখন যোগ বিয়োগ করে তুমি 7970 যোগ দিলা, বিয়োগ করে 865 টাকা থাকলো। হ্যাঁ, তো সংশোধিত যে তোমার পরের আলাপ, পরে তুমি তো এখনো জানো না, তুমি তো এখনো ব্যাংক বিবরণী ক্রেডিট সাইড করোইনি, তাই না? তো এটা আপাতত করা লাগবে না, তুমি জাস্ট যোগ বিয়োগ করে রাখবা। ঠিক আছে, প্রথমে নগদান বইয়ের সাইডটা শেষ করবা, তারপর হচ্ছে ব্যাংক বিবরণীর ক্রেডিট জেরের সাইডটা যোগ করবা। তো আমি বলছিলাম কি, যে নগদান বই ডেবিট জের এই সাইডটা থাকলে কাকে ফলো করবা, ব্যাংককে। আর ব্যাংক বিবরণীর ক্ষেত্রে কাকে ফলো করবা, নগদান বইকে। ব্যাংক বিবরণীর ক্ষেত্রে কাকে ফলো করবা, নগদান বইকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এখন আসো, তোমার এখানে বলা আছে যে 2 নাম্বারটা, এত টাকা এত টাকা এত টাকা চেক কি আছে, অপরিশোধিত রয়েছে, চেক অপরিশোধিত রয়েছে। হ্যাঁ, তো আমি কি বলছি যে তোমার ব্যাংক বিবরণীর ক্ষেত্রে কাকে ফলো করতে হবে, নগদান বইকে। ঠিক আছে, তো চেক যেহেতু অপরিশোধিত আছে, এত এত নাম্বার চেক, এত নাম্বার চেক, এত নাম্বার চেক অপরিশোধিত রয়েছে। যেহেতু অপরিশোধিত রয়েছে, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অপরিশোধিত চেক মানে চেকটা এখনো টাকাটা পরিশোধ তোমার করা হয়নি, অপরিশোধিত আছে। নগদান বই তুমি কি করবা, স্বাভাবিকভাবেই তুমি মাইনাস করে রাখবা, তাই না? মাইনাস করে রাখবা, মাইনাস করে রাখবা। ঠিক আছে, যেহেতু তুমি একটু ভালো মতো বুঝো, অপরিশোধিত আছে মানে তোমার কাছে পাওনাদার টাকা পায়, পাওনাদার টাকা পায়, পাওনাদার টাকা পায়। তো পাওনাদার টাকা পেলে, পাওনাদার টাকা পেলে তুমি পাওনাদারকে কি লিখে দিবা, চেক লিখে দিবা। পাওনাদারকে কি লিখে দিবা, চেক লিখে দিবা। হ্যাঁ, তো পাওনাদারকে চেক লিখে দিবা। তো চেক লিখে দিলে তুমি সাথে সাথে কি করতেছো, যে এত টাকার চেক লিখে দিলা, ওকে এত টাকা মাইনাস, এত টাকার চেক লিখে দিলা, ওকে এত টাকা মাইনাস, এত টাকার চেক লিখে দিলা, ওকে এত টাকা মাইনাস। তো এটা তোমার মাইনাস দিয়ে তুমি কিন্তু নগদান বইয়ে রেখে দিছো, কিন্তু তোমার ব্যাংকে কিন্তু স্টিল অপরিশোধিত রয়েছে। অর্থাৎ তোমার এই পাওনাদারগুলো ভালো মতো বুঝো। হ্যাঁ, এই পাওনাদারগুলো তোমার কিন্তু এখনো ব্যাংকে টাকা নিতে আসেনি। তোমাকে আরো সহজভাবে বোঝায়, আরো ইজি করে বোঝাই। ধরো আমার কাছে তোমরা টাকা পাও, আমার কাছে কি তোমরা টাকা পাও, আমি তোমাদেরকে যথাক্রমে 1482 টাকার চেক লিখে দিলাম, 382 টাকার চেক লিখে দিলাম, 2281 টাকার চেক লিখে দিলাম। তো চেক লিখে দিছি, তোমরা এখনো আমার ব্যাংকে যাওনি, তার মানে আমার ব্যাংকে এখনো কি অবস্থা আছে, প্লাস অবস্থা আছে। কিন্তু আমি যখন আমার কোম্পানি থেকে লিখে দিছি, আমার বইয়ে তো তোমার অলরেডি মাইনাস করে দিছি এই কয় টাকা, ওকে 1482 টাকা দিছি, 382 টাকা দিছি, 2281 টাকার চেক আমি লিখে দিছি, তার মানে আমি আমার নগদান বই থেকে মাইনাস করে দিছি। কিন্তু তোমরা কেউ এখনো ব্যাংকে যাওনি টাকাটা তোলার জন্য, তার মানে ব্যাংকে প্লাস অবস্থা আছে। আমি কি বলছি, আমি বলছি ব্যাংক বিবরণীর ক্ষেত্রে কাকে ফলো করব, নগদান বইকে। তার মানে আমি অলরেডি যেটা মাইনাস করে দিছি, আমাকে অবশ্যই ব্যাংক বিবরণীকে মিল করার জন্য কি করতে হবে, আমারও মাইনাস করে দিতে হবে। তাই এটা দেখো, অপরিশোধিত চেক তোমার বিয়োগ হয়েছে 1482, 382, 2281, তিনটা যোগ করে তোমার বিয়োগ করতে হয়েছে। কেন বিয়োগ করা হয়েছে, কারণ নগদান বইতে আমি অলরেডি মাইনাস করে দিছি, নগদান বইতে আমি অলরেডি মাইনাস করে দিছি, কিন্তু ব্যাংকে এখনো প্লাস করা আছে। যেহেতু আমি ব্যাংক বিবরণী ঠিক করতেছি, কাকে ফলো করব, নগদান বইকে। ঠিক আছে, তাই নগদান বইতে যেহেতু মাইনাস করা আছে, তাই আমাকেও কি করতে হবে, মাইনাস করতে হবে, আমাকেও মাইনাস করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আসি
7 নাম্বার, হ্যাঁ এখানে বলছে নাদিয়া তাদের দৈনিক প্রাপ্তি নৈশকালীন ব্যাংকে জমা করে যা জুলের ব্যাংক বিবরণীতে প্রদর্শিত হয়নি। তো এখানে দেখো কি বলছে যে নাদিয়া তাদের দৈনিক প্রাপ্তি 11,514 টাকা নৈশকালীন ব্যাংকে জমা করে যা জুলের ব্যাংক বিবরণীতে প্রদর্শিত হয়নি। তো তাদের যে টাকাটা নাদিয়া তাদের দৈনিক প্রাপ্তি 11,514 টাকা নৈশকালীন ব্যাংকে জমা করে, মানে ওই নৈশকালীন ব্যাংক মানে রাতে এই ব্যাংকটা তোমার চালু থাকে, কাউন্ট হয়, যা ব্যাংক বিবরণীতে প্রদর্শিত হয়নি, মানে ব্যাংকে এখনো এই টাকাটা ঢুকে নাই, ব্যাংকে এখন এই টাকাটা ঢুকে নাই, কিন্তু আমি নাদিয়ার হিসাবে কিন্তু 11,514টা অলরেডি প্লাস অবস্থায় আছে, নাদিয়ার হিসাবে 11,514টা প্লাস অবস্থায় আছে, কারণ আমি জানি যে আমার 11,500 টাকা আমি ব্যাংকে জমা করে দিছি নৈশকালীন ব্যাংকে, কিন্তু যেহেতু নৈশকালীন ব্যাংক এখনো তোমার কাউন্ট হয়নি, সকালে কাউন্ট হয়নি, তার মানে ব্যাংকে মাইনাস অবস্থায় আছে, কিন্তু আমি আমার নগদান বইতে প্লাস অবস্থায় দিয়ে রাখছি। তো আমি কি বলছি যে আমি কি ঠিক করতেছি, ব্যাংক বিবরণী কাকে ফলো করব, নগদান বইতে। নগদান বই কি অবস্থায় আছে ভাইয়া, নগদান বইয়ে প্লাস অবস্থায় আছে, তার মানে আমাকেও কি করতে হবে, প্লাস করতে হবে। তো আমি কি করলাম, প্লাস করে দিলাম, 11,514টা প্লাস করে দিলাম, ঠিক আছে। তো এখানে তোমার এখন হচ্ছে তোমার যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ করে দেখবো 34,604 সংশোধিত হচ্ছে 34,604, যোগ বিয়োগ করলে তোমার উভয়ের পদ্ধতিতে সেম হবে। এখানে তোমার চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস হচ্ছে এখন তোমার, আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, তো কিছু কিছু ফরম্যাট তোমার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ কিছু কিছু ফরম্যাট মুখস্থ রাখতে হবে, যেমন নগদান বই থাকলে ব্যাংকে ফলো করব, ব্যাংক বিবরণী থাকলে নগদান বইতে ফলো করব, হ্যাঁ নগদান বইতে ফলো করব। আর কিছু কিছু জিনিস তোমার কনস্ট্যান্ট সব জায়গায় সেম, যেমন অপরিশোধিত চেক ব্যাংক বিবরণী থেকে সবসময় বিয়োগ হবে, অপরিশোধিত চেক ব্যাংক বিবরণী থেকে সবসময় বিয়োগ হবে, হ্যাঁ অপরিশোধিত চেক ব্যাংক বিবরণী থেকে সবসময় বিয়োগ হবে। আর এখানে দেখো, এখানে দেখো প্রত্যাখ্যাত চেক, ব্যাংক সার্ভিস কর্তন, বিল আদায় খরচ, হ্যাঁ এগুলো হচ্ছে নগদান বই থেকে কেন বিয়োগ হবে, কারণ ব্যাংক যেহেতু বিয়োগ করছে তোমার এখানেও বিয়োগ হবে। তোমার মাথায় জাস্ট দুইটা পার্সপেক্টিভ হতে হবে, দুইটা পার্সপেক্টিভ খেলতে হবে, যে এটা আমার ব্যাংক আগে করতেছে, মানে আগে যে করছে তাকে আগে ফলো করতে হবে, হ্যাঁ মানে আগে যে যেখানে কাজটা হয়ে গেছে তাকে আগে ফলো করতে হবে। যেমন তোমাদের একটু সহজ উদাহরণ দিই, সহজ উদাহরণ দিই, দুইটা উদাহরণ দিব, দুইটা বইয়ের থেকে দুইটা উদাহরণ দিয়ে দিব। এই কথাটা যে বুঝতে পারবা না তার ব্যাংক বিবরণী বুঝতে খবর হয়ে যাবে, এত ভেঙে ভেঙে বুঝালাম, এটা কনসেপ্ট ক্লাসেও কেউ বুঝাবে না তোমার। আমি আর একটু সহজ করে দিই, দুইটা পার্সপেক্টিভ, ব্রেনটার একটু রিল্যাক্স দাও, দিছো দুইটা পার্সপেক্টিভ। তোমার ধরো একটা ব্যাংক হিসাব আছে, তোমার কি আছে ভাইয়া, ব্যাংক হিসাব আছে, তো ব্যাংক হিসাবে তোমার ব্যাংক থেকে মাসের শেষে ব্যাংক কি কেটে নিল, ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিল। তো ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিলে তোমার ফোনের কি নোটিফিকেশন আসবে, ব্যাংক থেকে নোটিফিকেশন আসবে যে তোমার ব্যাংক থেকে 25 টাকা চলে গেছে। তো তোমার ব্যাংক থেকে 25 টাকা চলে গেছে, হ্যাঁ এটা তোমার ফোনে ফার্স্টে নোটিফিকেশন আসবে, তার মানে তোমার ব্যাংক হিসাবে ফার্স্টে এটা এফেক্ট ফেলছে, ফার্স্টে কোন হিসাবে, ব্যাংক হিসাবে ইফেক্ট ফেলছে, হ্যাঁ। তো ব্যাংক থেকে সার্ভিস চার্জ যখন কর্তন করা হয় তখন সর্বপ্রথম সেটা কোন হিসাবে ইফেক্ট ফেলে, ব্যাংক হিসাবে ইফেক্ট ফেলে, নাকি নগদান বই হিসাবে ফেলে, মানে আগে তোমার ব্যাংকের নোটিফিকেশন তোমার কি ফোনে আসে না, ফোনে আসে কিনা, তো এটা কি ব্যাংক হিসাবে নোটিফিকেশন আসে না, ব্যাংক হিসাবে নোটিফিকেশন আসে কিনা। তো ব্যাংক যখন সার্ভিস চার্জ কর্তন করে প্রথমে এফেক্ট পড়ে কোথায়, ব্যাংক হিসাবে, তারপরে এই ব্যাংকে তুমি জাস্ট কপি করবা, ব্যাংক যেহেতু 25 টাকা মাইনাস করছে তার মানে আমার কোম্পানিতেও আমার যে খাতা আছে নগদান বই হিসাব আছে, হ্যাঁ তো আমিও আমার কি 25 টাকা মাইনাস করে দিব, বোঝা গেছে, আমার জাস্ট কপি করতে হবে। নগদান বই কাকে কপি করবে, ব্যাংককে কপি করবে, ব্যাংক বই কাকে কপি করবে, নগদান বইকে কপি করবে, হ্যাঁ। তো এখানে দেখো ব্যাংক হিসাবে সর্বপ্রথম ইফেক্ট ফেলছিল। তারপরে ধরো, তারপরে ধরো আমি, আমার কাছ থেকে তুমি কি পাও, টাকা পাও, তোমাকে আমি কি লিখে দিলাম, চেক লিখে দিলাম। চেক লিখে দিছি কি ব্যাংক থেকে চেক লিখে দিছি নাকি আমার অফিসে বসে চেক লিখে দিছি, আমার অফিসে বসে চেক লিখে দিছি। তো অফিসে বসে যখন চেক লিখে দিব আগে কোন হিসাবে আমি ইনক্লুড করব, অফিসের হিসাবে আমি ইনক্লুড করব। তো আমি যখন চেক লিখে দিব তখন আমি এই চেকের টাকাটা আমার নগদান বই থেকে মাইনাস করে দিব না, আগে কোম্পানি থেকে মাইনাস করে দিব না, দিব কিনা। তার মানে এখানে আমার কোম্পানির হিসাব বা আমার নগদান বই আগে ইফেক্ট পড়তেছে, এখানে
নগদান বই আগে ইফেক্ট করতেছে। হ্যাঁ, এই চেকটা আমি লিখে দিচ্ছি কোম্পানিতে বসে চেক লিখে দিলে আমার নগদান বই থেকে আগে আমি মাইনাস দিয়ে রাখতেছি। তারপরে নগদান বইকে ফলো করবে কে? ব্যাংক। ওকে, নগদান বইয়ে আমি মাইনাস দিয়ে রাখছি, আমার ব্যাংকেও কি করতে হবে? নগদান বইয়ের সাথে মিল রাখতে হবে, ব্যাংকও মাইনাস দিয়ে দিতে হবে। বোঝা গেছে? এখানে দুইটা পার্সপেক্টিভ, একজন আর একজনকে ফলো করবে বা কপি করবে। বোঝা গেছে? ক্লিয়ার? এখনো যদি না ক্লিয়ার হও, এটা আবার এই ভিডিওটা দেখবা। হ্যাঁ, এর থেকে ভেঙে ভেঙে আর বোঝানো সম্ভব না। ঠিক আছে? দুইটা জিনিস মাথায় রাখবা, একজন আর একজনকে কপি করবে। নগদান বই কাকে কপি করবে? ব্যাংকে। ব্যাংক কাকে কপি করবে? নগদান বইকে। টিভির মতো একজন আর একজনকে কি করবে? কপি করবে। ওকে, আচ্ছা, এটার মাধ্যমে আরো ক্লিয়ার করে দিই, উভয় যে সংশোধনী পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ওকে ফাইন, কি বলছি? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এত। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এত, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এত। নগদান বই কাকে কপি করবে? ব্যাংককে। ব্যাংক বিবরণী কাকে কপি করবে? নগদান বইকে। তো লিখে ফেলো সেম ভাবে, এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত আছে, আবার নগদান বই মোতাবেক ব্যাংক জমা আছে। নগদান বই কাকে কপি করবে? ব্যাংককে। হ্যাঁ, আর ব্যাংক কাকে কপি করবে? নগদান বইকে। ওখানে আমরা প্রশ্নে পরে আসছি, আগে দেখো সেম জিনিস। নগদান বই কাকে কপি করবে? ব্যাংকে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় হয়েছে, আগে কোন জায়গায় ঢুকছে? ব্যাংকে টাকাটা ঢুকছে। ব্যাংক যেহেতু প্লাস করছে, আমার নগদান বই কাকে কপি করবো? ব্যাংকে। ব্যাংক প্লাস করছে, আমারও প্লাস করতে হবে। ব্যাংক সুদ মানে ব্যাংকে টাকাটা ঢুকছে, ব্যাংক সুদ মঞ্জুর করছে, তো ব্যাংকে টাকাটা যে ঢুকছে, ব্যাংক হিসাব কি পাইছে? বৃদ্ধি পাইছে। যেহেতু ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, আমারও নগদান বই প্লাস করতে হবে। এখন আসো, নগদান বইকে ফলো করব ব্যাংক বিবরণী মোতাবেক। ঠিক আছে? তো এখানে বলছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তো যেহেতু চেক জমা দেওয়া হয়েছে, তো আমি নগদান বই, ধরো আমার নগদান বইয়ে আমি যখন একটা আমার দেনাদার, হ্যাঁ, ধরো তোমার কাছ থেকে আমি টাকা পাই, হ্যাঁ, তো তোমার কাছ থেকে আমি টাকা পাই, তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে আমাকে একটা চেক লিখে দিছো, তো চেকটা আমি যে আমার ব্যাংকে জমা দিয়ে আসলাম। হ্যাঁ, আমার ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে তো আর টাকাটা দিয়ে দিবে না, টাকাটা একটু অ্যাকাউন্টে ঢুকতে টাইম লাগে, তাই না? টাকাটা অ্যাকাউন্টে ঢুকতে টাইম লাগে। তো চেক জমা দেওয়া হয়েছে, তো চেক যখন জমা দেওয়া হয়েছে তখন কিন্তু আমি আমার ব্যবসায়ের বইতে আমি প্লাস হিসেবে ধরে নিছি, যেহেতু তোমার থেকে আমি টাকা পাই, তুমি আমাকে একটা চেক লিখে দিছো, ওই চেকটা আমি যে ব্যাংকে জমা দিয়ে আসছি, এখন একদিন বা 2 দিন পরে তো টাকাটা ঢুকেই যাবে, তাই না? তো টাকাটা যেহেতু ঢুকে যাবে, তো আমি অলরেডি আমার নগদান বই কি করে রাখছি? প্লাস করে রাখছি, কিন্তু ব্যাংকে এখন আদায় হয়নি, মানে ব্যাংকের প্রসেস করতে তো সময় লাগে, তাই না? তো ব্যাংকে এখন আদায় হয়নি, তার মানে ব্যাংকে মাইনাস অবস্থা আছে। আমি কি বলছি? যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্ধৃততে আমি কাকে ফলো করব? নগদান বইকে ফলো করতে। যেহেতু আমার নগদান বইয়ে প্লাস করে দিছি, তো আমার ব্যাংকেও কি করতে হবে? প্লাস করে দিতে হবে। তাই চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা আমার যোগ করতে হবে। বুঝা গেছে? তেমনি ভাবে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তার মানে আমি আমার সেম ভাবে উল্টাটা, হ্যাঁ, কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা হচ্ছে উল্টাটা। অর্থাৎ আমি আমার পাওনাদারকে একটা চেক লিখে দিছি, তো পাওনাদারকে যখন আমি চেক লিখে দিছি, তার মানে কি আমি যখন চেকটা লিখে দিচ্ছি তখন আমি এটা মাইনাস করে রাখতেছি আমার প্রতিষ্ঠানের বইতে। যখন পাওনাদারকে আমি চেক লিখে দিচ্ছি তখন এটা আমি কি করে রাখতেছি? মাইনাস করে রাখতেছি। কিন্তু আমার এখানে ভাঙানো হয়নি, তুমি আমার পাওনাদার, তুমি এখনো আমার ব্যাংকে যে টাকাটা উইথড্র করে নাওনি, তা আমার ব্যাংকে কিন্তু এটা অবশ্য এখনো প্লাস অবস্থায় আছে। কি অবস্থায় আছে? আমার ব্যাংকে এখনো প্লাস অবস্থায় আছে। কিন্তু আমি কি বলেছি? আমি বলেছি যে ব্যাংক বিবরণী মোতাবেক কাকে ফলো করব? নগদান বইকে। নগদান বইতে যেহেতু মাইনাস আছে, আমাকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। বোঝা গেল? তো এই যে দেখো কোনটা যোগ হচ্ছে, কোনটা বিয়োগ হচ্ছে, কোনটা যোগ হচ্ছে, কোনটা বিয়োগ হচ্ছে। ঠিক আছে? এখন তো আমি জাস্ট অ্যানসার অ্যানালাইসিস করলাম, এখন চলো আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি। ঠিক আছে? চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো এখানে আমি কি বলছি? যে চেক কাটা হয়েছে, তার মানে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তার মানে চেক যখন কাটছি, তার মানে আমার নগদান বইয়ে আমি অলরেডি কি করে দিছি? মাইনাস করে দিছি। নগদান বই আমি অলরেডি কি করে দিছি? মাইনাস করে দিছি।
কিন্তু ভাঙানো হয়নি, মানে আমার পাওনাদার এখন আমার ব্যাংকে যায় না, কিন্তু আমার ব্যাংকে টাকাটা এখনো কি অবস্থা আছে, যেহেতু ভাঙানো হয়নি প্লাস অবস্থায় আছে। আমি কি বলছি, প্রথমে যে কাজটা করে তাকে আমার ফলো করতে হবে। অর্থাৎ নগদান বইতে যেহেতু মাইনাস অবস্থায় আছে, ব্যাংকে আমার কি করতে হবে, প্লাস অবস্থায় আছে কিন্তু কি করতে হবে, মাইনাস করতে হবে। আমি কি বলছি, অপোজিটকে ফলো করতে হবে। হ্যাঁ, যে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্ধৃত, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্ধৃত থেকে উদ্ধৃততে আমার নগদান বইকে ফলো করতে হবে। ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্ধৃততে আমার নগদান বইকে ফলো করতে হবে। আগে বুঝতে হবে যে কোথায় আগে হিসাব হয়ে গেছে, হিসাব হয়ে গেছে আগে নগদান বইতে, তার মানে নগদান বইরে ফলো করো। ঠিক আছে, তো নগদান বইরে ফলো করবা কিসে, এই যে দেখো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্ধৃততে কাকে ফলো করবে, এটা তুমি পেন্সিল দিয়ে লিখে রাখবা লাগলে খাতায়, যে নগদান বইকে ফলো করতে হবে, ব্যাংকে ফলো করতে হবে। হ্যাঁ, এখন আগে দেখবা কোথায় আগে কাজটা হয়ে গেছে, তো কাজটা আগে হয়ে গেছে নগদান বই, কাজটা হয়ে গেছে, চেক কাটার সাথে সাথে আমি আমার প্রতিষ্ঠানে আমি মাইনাস দিয়ে রাখছি। ব্যাংকে কি হয়েছে আমি এখনো জানি না, ব্যাংকে এখনো আমার পাওনাদার চেক উপস্থাপন করেনি, তা ব্যাংকে এখন আমার টাকাটা প্লাস অবস্থায় আছে, তো আমার কি করতে হবে, মাইনাস অবস্থায় নিতে হবে। তা আমারও নগদান বইয়ের দেখা দেখি দেখে দেখে কি করতে হবে, কপি করতে হবে। বোঝা গেছে, মাথায় ঢুকতেছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপরে বলছে যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৬,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বই লেখা নেই। এখানে কোন কাজ আগে হয়ে গেছে বলো তো, ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তার মানে ব্যাংকে টাকা ঢুকে গেছে, ব্যাংকে টাকা কি হয়েছে, ব্যাংকে টাকা প্লাস অবস্থায় আছে অলরেডি। হ্যাঁ, ব্যাংকে টাকা ঢুকে গেছে, কিন্তু নগদান বই এখনো টাকাটা ঢুকেনি, নগদান বই আমার এখনো টাকাটা ঢুকেনি। যেহেতু ব্যাংক প্লাস করছে, আমাকে অবশ্যই ব্যাংকে দেখে দেখে কি করতে হবে, কপি করতে হবে, তাই নগদান বইও আমার প্লাস করতে হবে। তো দেখো নগদান বইও আমার প্লাস করতে হবে, এই যে নগদান বইয়ে কাকে কপি করলো, ব্যাংকে কপি করলো, এই যে প্লাস করতেছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় ৬,০০০ টাকা ঢুকতেছে, কিভাবে প্রসেস করতে হয় বুঝছো? ওকে ফাইন। তারপরে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা কিসের উল্টা, এই যে চেক কাটার উল্টাটা। হ্যাঁ, চেক কাটার উল্টাটা, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এখানে কোথায় আগে প্রভাব ফেলছে, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। কাটানো হলে তোমার নগদান বই থেকে মাইনাস হয়ে যায়, কাটানো হলে নগদান বইতে মাইনাস হয়ে যায়, এখানেও তোমার মাইনাস করতে হবে, ব্যাংক বিবরণীতে মাইনাস করতে হবে। আর এখানে বলছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, যেহেতু চেক জমা দেওয়া হয়েছে তার মানে নগদান বইতে তোমার প্লাস অবস্থা আছে। হ্যাঁ, কিন্তু আদায় হয়নি, এখনো তোমার ব্যাংকে টাকাটা ঢোকেনি, ব্যাংকে তোমার মাইনাস অবস্থা আছে, তো ব্যাংকেও তোমার প্লাস অবস্থায় আনতে হবে। তো দেখো এই যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তো আমি কাকে ফলো করব, নগদান বইয়ে ফলো করব। তো নগদান বইয়ে অলরেডি প্লাস অবস্থায় আছে, নগদান বইয়ে প্লাস অবস্থায় আছে, তো আমার নগদান বইয়ে যেহেতু প্লাস অবস্থায় আছে, আমাকে ব্যাংকেও প্লাস অবস্থায় আনতে হবে। হ্যাঁ, তো এই যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা আমার কিন্তু ব্যাংক বিবরণীর সাথে যোগ দেওয়া হয়েছে, যেহেতু নগদান বইয়ে আমার প্লাস অবস্থায় আছে, তাই আমার যেহেতু ব্যাংক বিবরণী আমি কাকে ফলো করব, নগদান বইতে, তাই আমার এখানে প্লাস দেওয়া হয়েছে। বোঝা গেল? তেমনি ভাবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫,০০০ টাকা যা নগদান বইয়ে লেখা হয়নি, তার মানে আমার ব্যাংকে আগে ৫,০০০ টাকা ঢুকছে, ব্যাংকে আগে ৫,০০০ টাকা ঢুকছে, আমার নগদান বই এখনো মানে টাকা কোনো ঢুকেনি, তো ব্যাংক যেহেতু প্লাস করছি, আমার নগদান বই কি করবে, ব্যাংকে দেখে দেখে কপি করবে, তো দেখে দেখে কপি করো, ৫,০০০ টাকা দাও। হ্যাঁ, নগদান বই কাকে কপি করবে, ব্যাংকে কপি করবে, এই যে ব্যাংক সুদ ৫,০০০ টাকা কপি করে ঢুকাই দাও, ৬,০০০ আর ৫,০০০ ১১,০০০ টাকা মিলে গেল। এখন হচ্ছে দুইটা যোগ করে দাও, ১,৩৪,০০০ আর ২০,০০০ ১,৫৪,০০০, আর ওখানে ১,৩৫,০০০ আর ১১,০০০ কত, ১,৪৬,০০০, ১,৫৪,০০০ থেকে ৮,০০০ বাদ দিলে ১,৪৬,০০০, ১,৪৬,০০০ মিলে গেল। তো দেখবা সংশোধিত উদ্ধৃততে দুইটা সেম থাকবে, সংশোধিত উদ্ধৃততে দুই পাশ সেম থাকবে, অর্থাৎ মিলে যাবে, কি হবে, মিলে যাবে। আর কিছু কিছু জিনিস তুমি মুখস্থ করতে পারে, কারণ অপরিশোধিত চেক হচ্ছে তোমার ব্যাংক থেকে মাইনাস যাবে। ঠিক আছে, তোমার জাস্ট পার্সপেক্টিভটা বুঝতে হবে যে কে কাকে ফলো করবে, কে কাকে ফলো করবে। নগদান বই থাকলে কাকে ফলো করতে হবে, নগদান বই থাকলে কাকে ফলো করতে হবে, ব্যাংকে। আর ব্যাংক বিবরণী থাকলে কাকে ফলো করতে হবে, নগদান বইকে। মাথায় ঢুকলো? ক্লিয়ার? ওকে ফাইন। এখন দেখি কতটুকু ক্লিয়ার, এটা তোমরা করবা এইচডব্লিউ, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, কোথায় দিবা বলো তো, আর্টস কম কমিউনিটিতে দিবা। হ্যাঁ, আর্টস কম
কমিউনিটিতে দিবে, ঠিক আছে। ওকে, তো এই তো গেল তোমার উভয় যে সংশোধন পদ্ধতি। এখন হচ্ছে আমরা একক জির পদ্ধতিতে কিভাবে শিখতে হয়। একক জির পদ্ধতি আরো ইজি, ওটা জাস্ট একটা সাইড নিয়ে কাজ করে। হ্যাঁ, নগদান বই অনুযায়ী উদ্ধৃত থাকলে কাকে ফলো করতে হবে, ব্যাংকে। ব্যাংক বই বিবরণে উদ্ধৃত থাকলে কাকে ফলো করতে হবে, নগদান বইতে। জাস্ট একটা সাইডে ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে। এই যে দেখো, আচ্ছা ক নাম্বারে ক্লাস অলরেডি হয়ে গেছে। ক নাম্বারের যে ক্লাস আছে সেটা থেকে দেখে নিবা। একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো একক জের পদ্ধতিতে একটা বই অনুযায়ী জমার উদ্ধৃত দেওয়া আছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। তো ফার্স্টে কোন বই আছে, নগদান বই, তার মানে কাকে ফলো করবা, ব্যাংককে। অর্থাৎ ব্যাংক যা করছে সেটা বসে বসে কপি করবা, ঠিক আছে। ব্যাংক যা করছে এটা বসে বসে কপি করবা। এখানে বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত, কাকে ফলো করবে, ব্যাংকে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। চেক কাটা হয়েছে তার মানে নগদান বইয়ে অলরেডি মাইনাস অবস্থায় আছে। নগদান বই কি অবস্থা আছে, মাইনাস অবস্থা আছে। কিন্তু এখনো যদি ভাঙানো হয়নি, তবে ব্যাংকে কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে যেহেতু নগদান বই মাইনাস অবস্থা আছে, তার মানে নগদান বই আগে কাজ হয়েছে। এখানে আমি কাকে ফলো করবো, ব্যাংকে। এখানে কোনো আগে ব্যাংকের কাজ হয়নি, তাই এটা তোমার আমরা পরে হিসাব করব। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 4000 টাকা আদায়, যা নগদান বই হিসাব। হ্যাঁ, এটা ধরো, এরে ধরো, চান্দরে ধরো ভালো মতো। এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 4000 টাকা আদায় হয়েছে, তার মানে ব্যাংকে আগে কাজটা হয়ে গেছে, ব্যাংকে 4000 টাকা ঢুকছে, কিন্তু আমি নগদান বই এখনো লিখি নাই। আমি কাকে ফলো করব, ব্যাংকে ফলো করব। ব্যাংক যেহেতু 4000 টাকা প্লাস করছে, আমারও 4000 টাকা কি করতে হবে, প্লাস করতে হবে। এই যে দেখো, এই যে দেখো, হ্যাঁ, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। এখানে কি বললাম, প্লাস করতে হবে। এই যে দেখো, প্লাস করতে হবে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট 4000 টাকা আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে ব্যাংক কর্তৃক, এই যে ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায়, অর্থাৎ ব্যাংকে যেহেতু প্লাস অবস্থায় আছে, আমাকেও এই নগদান বই থাকলে কাকে ফলো করতে হবে, ব্যাংককে ফলো করতে হবে, ব্যাংকে ফলো করতে হবে। তো এটা তোমার 4000 টাকা আদায় হলো। তো 4000 যেহেতু ব্যাংক প্লাস অবস্থা আছে, তোমাকেও প্লাস অবস্থায় দিতে হবে। আর এখানে দেখো, এটা আমি বলছিলাম যেটা আমরা পরে হিসাব করব, এটা আমরা হিসাব করে ফেলি। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। আমি চেক কাটা হয়েছে মানে নগদান বই থেকে আমার মাইনাস দেওয়া আছে। হ্যাঁ, নগদান বইয়ে আমি কি করছি, চেক কাটার সাথে সাথে আমি নগদান বই মাইনাস করে দিছি। কিন্তু ভাঙানো যেহেতু হয়নি, তার মানে ব্যাংক হিসেবে আমার এখনো কি হিসেবে আছে, ব্যাংক হিসেবে আমার এখনো প্লাস অবস্থায় আছে, আমি বলছি যে আমরা কাকে ফলো করব, ব্যাংককে ফলো করব। হ্যাঁ, তো ব্যাংক হিসেবে আমার কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে। তো আমারও কি করতে হবে, নগদান বইয়ে প্লাস করতে হবে। তাই দেখো, এই যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা আমরা প্লাস দিলাম। তোমাকে বুঝতে হবে কে কাকে ফলো করতেছে। নগদান বই কাকে ফলো করবে, ব্যাংকে ফলো করবে, ঠিক আছে। তো ব্যাংক কর্তৃক সরাসরি আদায় কি হচ্ছে, দেখো আমরা একটু অ্যানসারটা অ্যানালাইসিস আগে করি, কোশ্চেনে আমরা পরে ঢুকি। ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসেবে নিকট থেকে আদায়, তার মানে ব্যাংকে কি অবস্থা আছে, প্লাস অবস্থা আছে, তাই এখানে প্লাস হয়েছে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটলে নগদান বই থেকে আমরা মাইনাস করে দিছি, কিন্তু ব্যাংকের থেকে যেহেতু এখনো টাকাটা যায়নি, ব্যাংকে প্লাস অবস্থায় আছে, তাই এটাও আমরা প্লাস করছি। ব্যাংক সুদ আদায় যা নগদান ভুক্ত হয়নি, ব্যাংকে প্লাস অবস্থায় আছে, আমাকেও কি করতে হবে, প্লাস। বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়, মানে ব্যাংকে টাকা ঢুকছে, তার মানে আমাকেও প্লাস করতে হবে। তেমনি ভাবে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে যেহেতু চেকটা আদায় হয়নি, তার মানে ব্যাংকে এখনো টাকা ঢোকেনি। যেহেতু ব্যাংকে টাকা ঢোকেনি, ব্যাংকে মাইনাস অবস্থায় আছে, তাই আমাকেও মাইনাস করে দিতে হবে। এখন আমরা কোশ্চেন থেকে চলে যাই। হ্যাঁ, কোশ্চেন থেকে তোমাদের আর একটু ডিটেইলস ভাবে বুঝাই দিই। দেখো, বুঝো ভাইরা, ভালো মতো বুঝো। দেখো, আমি কি বলছি, একক জের পদ্ধতিতে কি বলছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। প্রথম লাইনে কি আছে, নগদান বই কাকে ফলো করব, ব্যাংকে। অর্থাৎ ব্যাংক যা করবে সেটা আমরা দেখে দেখে কি করব, কপি করব। চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি। চেক কাটা হয়েছে মানে আমি আমার নগদান বই থেকে অলরেডি মাইনাস করে রেখে দিছি।
কিন্তু ব্যাংকে এখনো প্লাস অবস্থায় আছে যেহেতু ভাগানো হয়নি। তো ব্যাংকে যেহেতু প্লাস অবস্থায় আছে আমি কাকে ফলো করব? ব্যাংকে, তাই এটা প্লাস হবে। চেক কাটা হয়েছে কিন্তু ভাগানো হয়নি, প্লাস হবে। বোঝা গেছে? ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে নিকট হতে এত টাকা আদায়, তার মানে ব্যাংকে এটা প্লাস অবস্থায় আছে। ব্যাংকে এটা কি অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে। আমি কাকে ফলো করব? ব্যাংকে ফলো করব, তাই এটাও কি হবে? প্লাস হবে। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। যেহেতু আদায় হয়নি, কার কর্তৃক আদায় হয়নি? ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে ব্যাংকে কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে। যেহেতু মাইনাস অবস্থায় আছে আমার এখানে মাইনাস করতে হবে। যেহেতু আমি কাকে ফলো করছি? ব্যাংকে ফলো করছি। ব্যাংক 3000 টাকা, 5000 টাকা আদায় হয়েছে, তার মানে ব্যাংকে টাকাটা ঢুকছে। ব্যাংকে টাকাটা কি অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে। যেহেতু ব্যাংকে প্লাস অবস্থায় আছে আমারও কি করতে হবে? প্লাস করতে হবে। আচ্ছা, বোঝা গেল? এই তো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক উদ্ধৃত, এটা লাগবে না। তো আমার কি হলো? তো টোটাল কত হলো যোগ করে তোমার 7000, 4000, 3000, 5000, 19000, 1,31,000 আর 19000 যোগ করলে 1,50,000। এটার থেকে বিয়োগ দিতে হবে কত? 25,000। চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি, বিয়োগ দিলে তোমার কত হচ্ছে? 1,25,000 টাকা। তো এখানে দেখবা একটা জিনিস, উদ্ধৃততে একটা জিনিস মাথায় রাখবা, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত করলে তুমি কি পাবা? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত, অর্থাৎ উল্টাটা। এখানে নগদান বই থাকলে এখানে কি বের হয়ে যাচ্ছে? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। বোঝা গেছে? এই তো তোমাদের ক্লিয়ার করে দিলাম একক জের পদ্ধতিতে। বোঝা গেছে? চলো আমরা আর একটা সলভ করে আসি। এখানে বলছে নগদান বই অনুযায়ী, তার মানে কারে ফলো করব? কারে ফলো করব? ব্যাংকে ফলো করব। ঠিক আছে, ব্যাংকে ফলো করবে। এখানে বলছে আদায়ের জন্য প্রেরিত এত টাকা, এত টাকা, এত টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। প্রথম চেকটি আদায় হয়েছে। যেহেতু আদায় হয়েছে তার মানে ব্যাংকে টাকাটা প্লাস হয়েছে, তাই তোমারও কি করতে হবে? প্লাস করে দিতে হবে, অর্থাৎ 15,000 টাকা তোমার প্লাস করে দিতে হবে। 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। 20,000 টাকা চেক ইস্যু করে দিছো, অর্থাৎ 20,000 টাকা তুমি মাইনাস করে দিছো, কিন্তু ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয়নি তো ব্যাংকে এখনো প্লাস অবস্থা আছে, তাই তোমারও প্লাস করতে হবে। ব্যাংক দেনাদার হতে আদায় করেছে, মানে ব্যাংক প্লাস করছে, মানে ব্যাংকে টাকা ঢুকছে, তাই তোমাকেও প্লাস করতে হবে। ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ, ব্যাংক মাইনাস করছে, অর্থাৎ ব্যাংক থেকে বীমার কিস্তি পরিশোধ করছে, ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, তোমাকেও মাইনাস করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা, অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকছে 3,000 টাকা, প্লাস অবস্থা আছে, তোমাকেও প্লাস করতে হবে। ধার্যকৃত চাঁদ 1500 টাকা, ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, তাই তোমাকেও মাইনাস করতে হবে। এই যে আমি তোমাদেরকে বললাম, এখন চলো মিলাই দেখি। এই দেখো কোনটা কোনটা প্লাস করছে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কাকে ফলো করব? নগদান বই অনুযায়ী ব্যাংকে। ব্যাংকে, হ্যাঁ। এই যে দেখো কই ইস্যুকৃত চেক কই? এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। যেহেতু ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি তাই ব্যাংকে অবশ্য কি অবস্থা আছে? প্লাস অবস্থা আছে, তাই আমাকেও প্লাস করতে হবে। হ্যাঁ, তারপরে দেখি ব্যাংক দেনাদার হতে আদায় করেছে। যেহেতু দেনাদার হতে আদায় করেছে তার মানে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাইছে, আমাকেও প্লাস করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ প্লাস। এই যে জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি, যেহেতু আদায় হয়নি তাই ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে, তাই তোমাকেও মাইনাস করতে হবে। এই যে জমাকৃত চেক আদায় হয়নি কোনটা? প্রথমটা আদায় হয়েছে, দ্বিতীয় আর তৃতীয়টা আদায় হয়নি, এটা হচ্ছে অপরিশোধিত চেক। তো 30,000 আর 55,000 এটা হচ্ছে যেহেতু আদায় হয়নি তাই এটা তোমার মাইনাস হয়ে যাবে। ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ মাইনাস হয়ে যাবে, ব্যাংক যেহেতু মাইনাস হয়েছে তোমার মাইনাস করতে হবে। ব্যাংক ধার্যকৃত চার্জ, এটা যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে গেছে তাই তোমাকেও মাইনাস করতে হবে। নগদান বই কাকে ফলো করবে? ব্যাংকে ফলো করবে। বোঝা গেছে? তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত থেকে আমরা কি পাবো? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। বোঝা গেল? ফাইন। আচ্ছা, তো এই তো একক জের পদ্ধতিতে তোমাদের শিখাই দিলাম। এখন তেমন কোনো ম্যাথ নাই। উপযুক্ত তথ্যাবলী থেকে ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করো, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। তাও আমি একটা ব্রিফ দিয়ে দিই। ব্যাংক সমন্বয় বিবরণ প্রস্তুত করো, এখানে তোমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত আছে, কাকে ফলো করবা? ব্যাংকে ফলো করবা। হ্যাঁ, ব্যাংকে ফলো করবা। তো কেন এটা যোগ হলো? এখানে বলছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কেন উপস্থাপিত না হলে? ব্যাংকে প্লাস অবস্থায় আছে, তাই তোমাকে প্লাস করতে হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, তার মানে ব্যাংকে টাকাটা ঢুকছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে আদায়, ব্যাংকে টাকাটা ঢুকছে। ব্যাংক কর্তৃক পদ হিসাবের কিস্তি পরিশোধ, তার মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংক চার্জ,
টাকা চলে গেছে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, এটাও মাইনাস হয়ে যাবে। তার মানে কি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংকে জমা দিছে আদায়ের জন্য, তার মানে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, তাই তোমাকেও মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, তো এটা তোমার এইচডব্লিউ থাকবে, এটা আমি একটা ব্রিফ দিয়ে দিছি অ্যান্সার। আচ্ছা, এখানে তোমার কি আছে, উপরোক্ত লেনদেন দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখানেও সেম কি আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত যেহেতু দেওয়া আছে, কাকে ফলো করবা, ব্যাংকে, ব্যাংকে ফলো করবা। তো এখানে কি কি আছে দেখো, চেক কাটা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এটা প্লাস কেন, কারণ ব্যাংকে তোমার প্লাস অবস্থায় আছে। হ্যাঁ, ব্যাংকে প্লাস অবস্থায় আছে, চেক কাটা হয়েছে, অর্থাৎ তুমি নগদান বই থেকে কেটে দিছো, এটা কিন্তু আমি এক্সপ্লেন করছি, তাই এগুলো তোমাদেরকে টান দিয়ে পড়াচ্ছি, আর সবকিছুই তোমাদের অলরেডি আমি এনাফ টাইম নিয়ে এক্সপ্লেন করছি। চেক কাটা হয়েছে মানে নগদান বই তুমি অলরেডি মাইনাস করে দিছো, কিন্তু ব্যাংকে তো এখন উপস্থাপন হয় নাই, ব্যাংকে প্লাস অবস্থায় আছে, যেহেতু প্লাস অবস্থায় আছে তোমাকেও কাকে ফলো করতে হবে, ব্যাংকে, তা তোমারও প্লাস করতে হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংকে টাকা ঢুকছে, প্লাস। ঋণাদায় কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন, ব্যাংকে টাকা ঢুকছে, প্লাস। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক যেহেতু আদায় হয়নি তাই ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে, তাই তোমাকেও মাইনাস করতে হবে। ব্যাংক চার্জ, ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ঢোকেনি, মাইনাস হয়ে গেছে, তাই এটা ব্যাংক যেহেতু মাইনাস করছে তোমারও মাইনাস করতে হবে। প্রাপ্য বিল বেশি নগদানভুক্ত হয়েছে, প্রাপ্য বিল বেশি নগদানভুক্ত হয়েছে, যে কয় টাকা বেশি নগদানভুক্ত হয়েছে ওইটা তোমার ব্যাংক থেকে মাইনাস করতে হবে, তাই তোমাকেও মাইনাস করতে হবে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করা, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করা 1000 টাকা, ব্যাংক যেহেতু টাকাটা পরিশোধ করে দিছে তাই তোমার এটা মাইনাস করতে হবে। তো প্রাপ্য বিল বেশি নগদানভুক্ত, এটা তোমরা হয়তোবা বোঝোনি, এটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে 6000 টাকার একখানি প্রাপ্য বিল 5700 টাকায় ব্যাংকে বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে। আমি কি বলছি এখানে, কাকে ফলো করব, ব্যাংকে ফলো করব, তাই তো, ব্যাংকে ফলো করব, ব্যাংকে ফলো করব। আচ্ছা, ব্যাংকে আমি ফলো করব। তো এখানে কি বলছে যে 6000 টাকার একখানি প্রাপ্য বিল 5700 টাকায় ব্যাংকে বাট্টা করা, অর্থাৎ ব্যাংক 6000 টাকা প্রাপ্য বিল আমি আমার নগদান বইতে ফুল 6000 টাকা লিখছি, 6000 টাকা আমি পাইছি, কিন্তু ব্যাংক বলতেছে আমি পাইছি হচ্ছে 5700 টাকা, আমার অ্যাকাউন্টে 5700 টাকা আসছে, কিন্তু আমি নগদান বই লিখছি যে আমার অ্যাকাউন্টে 6000 টাকা আসছে, ওটা মিললো না। কোথা থেকে মিলতেছে না, ব্যাংকে আমার 300 টাকা কম ধরা হয়েছে, ব্যাংকে আমার 300 টাকা কম ধরা হয়েছে। হ্যাঁ, তো আমি যেহেতু ব্যাংকে 300 টাকা কম ধরা হয়েছে, ব্যাংকে যেহেতু 300 টাকা কম ধরা হয়েছে, তো আমি কি করব, কাকে ফলো করব, ব্যাংকে ফলো করব। হ্যাঁ, তো ব্যাংকে যেহেতু 300 টাকা মাইনাস, অর্থাৎ 300 টাকা মাইনাস করে দেখানো হয়েছে, এই 300 টাকা ব্যাংকে কি আছে, মাইনাস অবস্থায় আছে না, এই 5700 আর 300 মাইনাস অবস্থায় আছে না, আর আমি নগদান বই কত লিখছি, 6000 টাকা পাইছি, কিন্তু আসলে পাইছি কত, 5700। 300 টাকা কে কেটে রেখে দিছে, ব্যাংক কেটে রেখে দিছে, তো 300 টাকা এখানে যেহেতু আমি মাইনাস করছি, ব্যাংকে যেহেতু মাইনাস করছি, তা আমি কাকে কপি করব, ব্যাংকে কপি করব। ব্যাংক যেহেতু মাইনাস করছে 300 টাকা, আমারও 300 টাকা কি করতে হবে, মাইনাস করতে হবে। এই যে প্রাপ্য বিল বেশি নগদানভুক্ততায় মাইনাস হয়েছে, বোঝা গেল, ক্লিয়ার, ওকে ফাইন। তো তোমাদের এটা এইচডব্লিউ থাকবে, এটা এইচডব্লিউ থাকবে তোমাদের, মোটামুটি সব ধরনের ম্যাথ, যে টাইপের ম্যাথ আসতে পারে সব ধরনের ম্যাথই তোমাদের সলভ করিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।